বললেন যে আমেরিকা জামায়াতকে বন্ধু হিসেবে পেতে চায়। একটু ভুল শুনছেন, আবার একটু ক্লিয়ার শোনেন। আমেরিকা জামায়াত ইসলামকে বন্ধু হিসেবে পেতে চায়। অথচ এই ২৪ বিপ্লবের আগ পর্যন্ত আমরা জেনেছি জামায়াতকে জঙ্গি হিসেবে চেনে পশ্চিমা দুনিয়া। তাহলে জামায়াতকে বন্ধু হিসেবে পেতে চায় কেন? রিপোর্টে একটু ডিপতে প্রবেশ করলে বোঝা যায় যে এখানে মার্কিন বিভিন্ন সূত্র এইটুকু বুঝেছে যে বাংলাদেশের জামায়াত ইসলামের জনপ্রিয়তা বাড়ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের পরিস্থিতি জানতে এবং জামাত বিএনপির মধ্যে কারা শক্তিশালী এবং আমেরিকা চাচ্ছে জামাতকে অবাক করা এমন তথ্য দিচ্ছেন বাংলাদেশের সব নিউজ, এবং ইতিমধ্যেই এই নিউজটি সারা বিশ্বে প্রচার হয়েছে। প্রিয়দর্শক, এই বিষয়টি নিয়ে কথা বলছেন মাসুম মাহবুব সাংবাদিক। আমরা ভাইয়ের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসবো। তো চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। করেছে একটি খবরে। দ্বিতীয় বিষয়টি হলো জনাব তারেক রহমান এবার তার ক্রিজ থেকে সরাসরি ছক্কা হাঁকাবার চেষ্টা করছেন, কিন্তু দেশবাসী তারেক রহমানের এই বক্তব্যটি কি সাদরে গ্রহণ করেছে নাকি অন্যভাবে গ্রহণ করেছে? কি বলেছেন তারেক রহমান জামাতকে নিয়ে ইঙ্গিত করে, এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। পাশাপাশি রাজনৈতিক মহলের পর্দার অন্তরালে কি কি হচ্ছে সেই বিষয়েও কিছুটা আভাস দিয়ে যাব আজকের লাইভ সেশনে। প্রথম যে খবরটি আমি দিতে চাই সেটা হলো দ্য ওয়াশিংটন পোস্ট, মার্কিন গণমাধ্যম। সেখানে একটি প্রতিবেদন ছাপানো হয়েছে এবং সেই প্রতিবেদনে একটি অডিও ক্লিপের ভিত্তিতে রিপোর্টটি তৈরি করা হয়েছে। বাংলাদেশে কয়েকজন মার্কিন কূটনীতিক ১ ডিসেম্বর, অর্থাৎ যে আমরা এখন আছি জানুয়ারিতে, ঠিক ১ মাস আগে ১ ডিসেম্বর বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছিলেন মার্কিন কূটনীতিক। তিনি স্পষ্ট করে এই কথাটি বললেন যে আমেরিকা জামায়াতকে বন্ধু হিসেবে পেতে চায়। একটু ভুল শুনছেন, আবার একটু ক্লিয়ার শোনেন। আমেরিকা জামায়াত ইসলামকে বন্ধু হিসেবে পেতে চায়। অথচ এই ২৪ বিপ্লবের আগ পর্যন্ত আমরা জেনেছি জামায়াতকে জঙ্গি হিসেবে চেনে পশ্চিমা দুনিয়া। তাহলে জামায়াতকে বন্ধু হিসেবে পেতে চায় কেন? রিপোর্টে একটু ডিপতে প্রবেশ করলে বোঝা যায় যে এখানে মার্কিন বিভিন্ন সূত্র এইটুকু বুঝেছে যে বাংলাদেশের জামায়াত ইসলামের জনপ্রিয়তা বাড়ছে, এবং জনপ্রিয়তা বাড়ছে মানে তারা আগামী নির্বাচনে অসম্ভব ভালো ফলাফল করতে পারে, এইরকম তথ্য পর্যন্ত চলে এসছে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে গোয়েন্দা বাহিনী বলি বা তাদের যে অর্থ সংগ্রহের যে মাধ্যমগুলো বলি, তারা এইটুকু কনফার্ম হয়েছে আগামী অর্থাৎ ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের যে নির্বাচনটি হবে, এই নির্বাচনে জামাত ইসলাম অসম্ভব ভালো ফলাফল করতে যাচ্ছে। এটা বাংলাদেশের একটা ভেতরে আমরা আবাস মোটামুটি পাচ্ছি যে কি হতে পারে, কি হতে যাচ্ছে। মোটামুটি আমরা যারা গণমাধ্যমে কথা বলি বা আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কথা বলি, আমরা মানুষের কমেন্ট, ফেসবুকে, ইউটিউবে মানুষের কমেন্ট, শেয়ার, লাইক, মন্তব্য ঘর থেকে আমরা মোটামুটি বুঝছি। মার্কিন গণমাধ্যমগুলো ওয়াল স্ট্রিট জার্নাল আরো বলছে, ওয়াশিংটন পোস্ট আরো বলছে যে আমেরিকা মনে করে যে জামায়াত ইসলাম অন্যান্য ইসলামিক দলের মতো না, এবং তাদেরকে যখন প্রশ্ন করা হয়েছে যে বাংলাদেশের শরিয়া আইন তারা বাস্তবায়ন করতে চায়, আপনারা সমর্থন করবেন কিনা, তারা বলছে যে না, তারা শরিয়া আইন বাস্তবায়ন করবে এটা তারা বিশ্বাস করেন না। বাট তারা তাদের যে চিন্তা চেতনা আধুনিক ইসলাম বা মডারেট ইসলামের, এটাকে তারা মোটামুটি বুঝতে পেরেছেন। আমেরিকা এটাও বুঝতে পারছে যে যদি তারা কোনো রকম বাংলাদেশে শরিয়া আইন বা কোনো এইরকম কোনো কিছু চাপিয়ে দেয় যেটা গণতন্ত্রের বিরুদ্ধে, মানুষের ইচ্ছের বিরুদ্ধে, তাহলে বাংলাদেশে তারা বড় রকম ট্যারিফ যোগ করে এটাকে থামাবে, অর্থাৎ বড় রকম শুল্ক বাংলাদেশের ঘাড়ে চাপিয়ে দেবে আমেরিকা, এটাও তারা বলছে। পাশাপাশি সেই কূটনীতিকরা বলছেন যে বাংলাদেশের গণমাধ্যমে জামাতকে সঠিকভাবে কথা বলতে পারছে বা গণমাধ্যম জামাতকে সেই স্পেস দিচ্ছে কিনা, এটাও কিন্তু সেই কূটনীতিকরা উল্টো সাংবাদিকদের কাছে জানতে চেয়েছেন। আমাকে কয়েকটি সূত্র দাবি করছে, যেখানে পোস্টের রিপোর্টের বাইরে কিছু সূত্র, আমি যে বিষয়গুলো একটু উল্লেখ করতে চাই। তারা বলছে যে আমেরিকার কাছে এমন তথ্য আছে যে তারা এটুকু বুঝতে পেরেছে আগামী দিনের নির্বাচনে জামায়াত ক্ষমতায় আসার মতো সম্ভাবনা তৈরি করে ফেলেছে। এটাই খুব সিগনিফিকেন্ট ব্যাপার। আমেরিকা এটুকু বুঝে গেছে জামাত মানে ক্ষমতায় আসার মতো একটা জায়গা চলে গেছে। তাহলে কি করে সম্ভব? প্রতিবেদনটিতে বলছে বাংলাদেশে কয়েক দফা জামাত নিষিদ্ধ হয়েছে, সর্বশেষ ২৪ বিপ্লবেও শেখ হাসিনা
এই জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল। অবশেষে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে ভারত চলে গেলেও জামাত বাংলাদেশে রয়ে গেছে। এখন পর্যন্ত জামাত দেশ ছেড়ে যায়নি। মার্কিন কূটনীতিকদের মধ্যে আরো কিছু তথ্য এসছে এরকম যে তারা মনে করছেন জামাত ইসলাম বাংলাদেশের সুশাসনের জন্য, জামাত ইসলাম বাংলাদেশে ইনসাফের জন্য ভালো কিছু করতে পারে। অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে জামাত মানুষের কাছে তাদের যে বক্তব্য তুলে ধরেছে, মানুষ এটা বিশ্বাস করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে যে তারা বাংলাদেশে সুশাসন দিতে পারে বা দুর্নীতির বিরুদ্ধে তারা দাঁড়াতে পারে। অর্থাৎ এই বিষয়গুলো এখন আমেরিকার নজরে আছে। এই বক্তব্যের পর আমরা এটুকু বুঝতে পেরেছি মোটামুটি টেনশনে পড়ে গেছে অন্যান্য দলগুলো। ইতিমধ্যে বিএনপির সবচেয়ে বড় যিনি নেতা বা বিএনপির প্রধান বেগম জিয়ার পর আমরা যাকে বলি বেগম খালেদা জিয়ার পর তারেক রহমান, তিনি তার রাজনৈতিক প্রোগ্রামে জামাতের নাম উল্লেখ করুক বা না করুক ইঙ্গিত করে বলছেন তারা মুনাফিক, তারা শেরক করছে, আর তাদের এই মুনাফিকের জন্য বাংলাদেশে ভূমিকম্পের মতো ঘটনা ঘটছে। আমি এই বক্তব্যটি যখন শুনলাম একটু অবাক হলাম যে তারেক রহমান সাহেব যে বক্তব্যটি দিলেন, বাংলাদেশে বারবার ভূমিকম্পের ইঙ্গিত, আমরা তুরস্কে ভূমিকম্প দেখলাম, জাপানে ভূমিকম্প দেখলাম, এইসব জায়গায় কোথাও জামাত ইসলাম নেই, সেখানে হয়তো বা অন্য কোনো দল জামাতের মতো হতে পারে। কিন্তু এই বক্তব্যটির পর আমার একটা আশঙ্কা ছিল যে সোশ্যাল মিডিয়ার একটা নেগেটিভ ক্যাম্পেইন শুরু হবে, ইতিমধ্যে সেটা শুরু হয়ে গেছে। আমি যদি দুটো ফ্রেমে এই বক্তব্যটাকে চিন্তা করি, একটি হলো রাজনৈতিক কারণে এরকম বক্তব্য আসতেই পারে, এটা তারেক সাহেব না বলে অন্য কেউ বললে ভালো হতো, কারণ তাকে আমরা অন্য উচ্চতা চিন্তা করি। যেমন জামাতের আমি ডক্টর শফিক একটা মন্তব্য করলে দেশে অনেক কিছু ঘটে যায়, কিন্তু এই বক্তব্যটা তাদের নিচু স্তরের কোনো নেতা দিলে অতটা আলোচনায় আসে না, কারণ সেই দায়টা দল ওইভাবে আসলে ওন করে না। জামাতকে ভোট দিলে জামাতের টিকিট পাওয়া যাবে, আবার জামাত ইসলাম নিয়ে বা যে বক্তব্যগুলো তারেক সাহেব দিয়েছেন আপনারা সোশ্যাল মিডিয়ায় শুনেছেন, আমি রিপিট করতে চাই না, এই বক্তব্যগুলো রাজনৈতিক মঞ্চে যখন তারেক রহমান দিয়েছেন তখন সেখানে আমার মনে হয় যদি স্টেজে একটু ভিডিও ক্লিপে জামাতের কোন নেতা কোন বক্তব্যটি দিয়েছে এটা প্রমাণ হিসেবে দেখানো যেত, একটু মানুষের কাছে বিষয়টি ভালো হতো, আস্থায় ফিরত বিষয়টি। আমি যতটুকু সোশ্যাল মিডিয়া খবরে গেছি এরকম কোন জামাতের নেতাদের কাছ থেকে বক্তব্য সেই মঞ্চে দেখানো হয়নি, এটা দেখালে খুবই ভালো হতো। একটা বিষয় হলো নির্বাচন আসলেই আমরা দেখি মাথায় টুপি দেওয়ার হিরিক, আমরা দেখি যারা কখনো মসজিদে যায় না, আল্লাহ খোদা বিশ্বাস করে না, যারা বাম রাজনীতি করে বা যারা কমিউনিস্ট ধর্ম নিরপেক্ষ তাদেরও মাথায় টুপি। আমরা জোনায়েদ সাকির মাথায় টুপি দেখেছি, এরকম অনেকের মাথায় টুপি দেখেছি যারা মসজিদের ধারে কাছে যান না। প্রশ্ন হলো আসলে এরা কি ধর্ম নিয়ে রাজনীতি করছেন, নাকি যারা 12 মাস নামাজ পড়ছেন, যারা আল্লাহ রসুলের বিধানগুলো মেনে মেনে চলার চেষ্টা করছেন, তারা ধর্ম নিয়ে রাজনীতি করছেন? এই যে ধর্ম নিয়ে রাজনীতির বিষয়গুলো আমাদের বিভিন্ন সময় আমরা শুনি যে রাজনীতি নিয়ে তারা বলেন ওরা ধর্ম নিয়ে রাজনীতি করছে, আবার কেউ বলছে 71, তারেক রহমান 71 ইস্যুটিও টেনে এনেছেন। এই ব্যাপারে যে আমাদের অন্যতম সেক্রেটারি জেনারেল গোলাম পারওয়ার একটা স্পষ্ট ব্যাখ্যাও দিয়েছেন। তিনি বলেছেন যে আপনারা জানেন 71-এ তাদের ভূমিকা কি ছিল। এটির সঙ্গে সঙ্গে আবার জামাত ইসলাম প্রশ্ন করেছে 71-এ জামাতের ভূমিকা যদি এত নির্লজ্জ হয়ে থাকে তাহলে গত 20 বছর, দুঃখিত, গত 16 থেকে 18 বছর জামায়াতকে সঙ্গে রেখেছিল কেন বিএনপি? এই জবাবটি তারা তারেক রহমানের কাছ থেকে জানতে চেয়েছেন। পাশাপাশি তারা বলেছেন যে সঙ্গে থাকলে সঙ্গী আর আলাদা হয়ে গেলে বা সঙ্গ ছাড়লে জঙ্গি, এই কার্ড আর মানুষ খাবে না। এবং গোলাম পারওয়ার তারেক রহমানের বক্তব্যকে কঠিন ভাষায় আমি দেখলাম প্রতিবাদটি কঠোর ভাষায় করেছেন। তিনি একদম তারেক রহমানকে বললেন এইসব বালখিল্য টাইপের বক্তব্য দিয়ে তিনি তার অবস্থানকে ছোট করেছেন। তিনি যুক্তরাজ্যের মতো একটি জায়গায় পড়াশোনা করছেন বা সেখানে থেকেছেন দীর্ঘদিন, তার কাছ থেকে আমরা এগুলো আশা করিনি। এরকম অনেকগুলো বক্তব্য ইতিমধ্যে গোলাম পারওয়ার দিয়েছেন। এবং জামাতের আমির আজকেও ঢাকার বাইরে বেশ কয়েকটি পঞ্চগড় সহ কয়েকটি জায়গায় বক্তব্য দিয়েছেন, সেখানেও তিনি খুব ইঙ্গিতপূর্ণ কিছু বক্তব্য দিয়েছেন। তো বলা যাচ্ছে যে রাজনীতির মঞ্চে এখন প্রধান দুটো দল বিএনপি এবং জামাত বক্তব্যের খেলা তারা একে অপরকে ছাড় না দিয়ে মুখোমুখি অবস্থানে আছে। আশা করা যাচ্ছে যে তারেক রহমান সামনের দিকে হয়তো বা এরকম বক্তব্য বা আরো চমৎকার কিছু বক্তব্য জামাতকে কাউন্টার দেওয়ার জন্য দেবেন। তবে সবকিছুর মধ্যে একটা জিনিস আমাদের ভালো লাগতো, আমাদের শিষ্টাচার যদি ধরে রেখে আমরা রাজনীতির প্রাঙ্গনটাকে আরো সুন্দর করতে পারতাম। আমরা আশা করছিলাম যে শেখ হাসিনা চলে যাওয়ার পর আমাদের রাজনীতিক তার মুখে কোনো নোংরা ভাষা প্রয়োগ করবে না, কারণ শেখ হাসিনা যখন টেলিভিশনে বক্তব্য দিতেন তখন সোশ্যাল মিডিয়ায় সবাই লিখতেন, বলতেন যে ডাস্টবিনের মুখটা খোলা হয়েছে। আমরা সেই রাজনীতি তার ফিরতে চাই না। আমি জানি তারেক রহমান খুব হিসেব করে কথা বলেন, তিনি প্রতিটা বাক্যের ব্যবহারের ক্ষেত্রে খুব সচেতন থাকেন। এখন কোন ছাত্রী গোষ্ঠী পেছনে ইন্ধন দিচ্ছে কিনা আমি জানি না, আবার জামাত ইসলামকে দেখি খুব হিসেব করে কথা বলেন, মনে হয় যে তারা কথাগুলো আগে মুখস্থ করে নেন যে তারা কতটুকু বলবেন, কতটুকু বলা উচিত।
তো যে কারণে জামাত ইসলাম তাদের বক্তব্যের জন্য খুব একটা বিপদে পড়ে না। জনাব তারেক রহমান, বেগম জিয়া বা জিয়াউর রহমান তারাও বক্তব্য দেন খুব গুছিয়ে, অতিরিক্ত একটি বিষয় বলতে চান না। তো হঠাৎ করে এখন তারেক রহমানের কাছে কি বার্তা এলো জামাতের ব্যাপারে, যে তিনি জামাতকে একদম প্রকাশ্যে ৭১ বিরোধী, মোনাফেক বা তাদেরকে ইসলাম বিরোধী, কাফের টাফের এই যে ফতোয়াগুলো দেওয়া শুরু করছেন, এখানে হয়তো বা তার কাছে এমন কোনো বক্তব্য আছে বা এমন কোনো তথ্য তার কাছে আছে পর্দার অন্তরালে, যেখানে জামাতকে শক্তিশালী বাধার মুখে ফেলতে পারে বা জামাতকে বড় রকম চাপে ফেলতে পারে, প্রকৃত বিএনপিকে বড় রকম চাপে ফেলতে পারে জামাত, বা আগামী দিনে জামাত ক্ষমতা চলে আসতে পারে, এরকম কোনো তথ্য তার কাছে আছে কিনা আমি জানি না। এরকম অনেকে সোশ্যাল মিডিয়া লিখছেন। যেহেতু আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় খবরগুলো দেখছেন, সেই আলোকে আমি এই কথাগুলো বললাম। তবে একটি বিষয় দিয়ে আমি আমার আলোচনাটা শেষ করতে চাই, সেটা হলো এই নির্বাচনে, অর্থাৎ 18 বছর আগে শেষ নির্বাচনটি আমরা দেখেছিলাম। এরপরে শেখ হাসিনা, আমি তুমি বা মিডনাইট বা ডামি আমি, এই যে নির্বাচনগুলো হয়েছে এগুলো কেউ আমরা নির্বাচন হিসেবে বিবেচনা করতে চাই না। তবে এবারে নির্বাচনটা মানুষের কাছে একটা শক্ত, কি বলবো, পরীক্ষার মধ্যে ফেলবে, এবং মানুষ এই সময় বুঝতে পারছে না কি হতে পারে। বিএনপি যত বড়ই দল হোক না কেন, জামাত তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বা ফেলবে এটা বোঝা যাচ্ছে। আমরা যারা সাংবাদিকতা করি আমরা মোটামুটি মানুষের পারসেপশন গুলো বুঝতে পারছি। এবং তারেক রহমান যখন ক্রিজে সরাসরি ছক্কা হাঁকাবার জন্য নেমেছেন, তখন মনে হচ্ছে যে তার কাছে বল কম রান বেশি। এই বার্তা থেকেই তিনি অধিনায়কের জায়গা থেকে তিনি এখন সমানে ছক্কা মারতে চাইছেন। এবং সোশ্যাল মিডিয়া নতুন করে আবার একটা ন্যারেটিভ তুলে দিয়েছেন। সোশ্যাল মিডিয়া এখন তারেক রহমানকে নিয়ে যথেষ্ট আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে। আমি এটা নিয়ে পক্ষ বিপক্ষে মতামত দেবো না, আমার ঠিক নিরপেক্ষ জায়গা থেকে আমি তুলে দিলাম, আপনারা বাকিটা বলবেন। তবে আগামী নির্বাচনে ছোট্ট একটা বক্তব্যের কারণে যে কোনো দল বড় রকম পরাজয়ের মুখে পড়তে পারে, ধরাশয়ী হতে পারে। তাই বক্তব্যের ক্ষেত্রে প্রত্যেকে হিসেব করে দিতে হবে। আমরা যদি বক্তব্যের ক্ষেত্রে একটু ভুল করি, আমাদেরকে ছাড় দেবে না দেশের জনগণ। কারণ এবারের ভোটারদের মধ্যে রয়েছে বিশাল সংখ্যক একটা তরুণ ভোটার, যারা এবারই প্রথম ভোট দেবে। এই তরুণ ভোটারদের কাছে কারা জনপ্রিয়, এটা জরিপগুলোতে মোটামুটি আমরা দেখেছি, সেটা হয়তো অন্য একদিন বলবো। এবং এবার ভোট কেন্দ্রের ক্ষেত্রে, অর্থাৎ মানে ভোটের মাঠে প্রশাসন এককভাবে কোন একটি দলকে ফেভার দিতে পারবে না। অর্থাৎ হাসিনা পালিয়ে যাওয়ার পর একটা ব্যালেন্স তৈরি হয়েছে বিএনপি এবং জামাতের মধ্যে। কোন ডিস্ট্রিক্টের ডিসি যদি জামাতপন্থী হয়, আরেক ডিস্ট্রিক্টের ডিসি বিএনপি পন্থী, কম বেশি হতে পারে। এই ক্ষেত্রে আমরা এটুকু বলতে পারি, কেউ কাউকে ছাড় দিবে না এবারের নির্বাচনে। তাহলে আসলে করণীয়টা হলো একটা ফ্রি ফেয়ার ইলেকশনের মধ্য দিয়ে প্রতিটা দলের উচিত তার জনপ্রিয়তা কতটুকু সেটা বোঝা। এবং বিএনপি ক্ষমতা আসলে জামাতের উচিত হবে তাদের সাহায্য সহযোগিতা করা, অ্যাটলিস্ট ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশকে এগিয়ে নেয়া। জামাত যদি কোনো কারণে ক্ষমতা এসে যায়, বিএনপির উচিত তাদের সহযোগিতা করা। কেউ যেন আওয়ামী লীগকে টেনে এনে নতুন বাংলাদেশে আরেকটা ফ্যাসিজমের রূপ তৈরি না করে। ধরেন জামাত ক্ষমতা আসলো, বিএনপি যেন আওয়ামী লীগকে টেনে এনে জামাতকে ক্ষমতা থেকে সরাবার চেষ্টা না করে, অথবা জামাত যেন বিএনপিকে ক্ষমতা থেকে সরাবার জন্য ফ্যাসিস্টকে টেনে না আনে। কারণ আমরা রাজনীতির মঞ্চে দেখেছি যে একে অপরকে এভাবেই আঘাত করে, আর সেই কারণে বাংলাদেশ বারবার বর্গীর হাতে পড়ে। অতএব রাষ্ট্রের জন্য, দেশের স্বাধীনতা রক্ষার জন্য, দেশের মানুষের ভাগ্যকে সুসংহত করার জন্য আমাদের একটি কাজই করতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। কথা বললেন আমাদের সবার পরিচিত প্রিয় মুখ, অত্যন্ত সাহসী সাংবাদিক মাসুম মাহবুব। অনেক সুন্দর আলোচনা করলেন। বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আলোচনা করলেন। ইতিমধ্যে আমেরিকা জামাতকে দেখতে পারছিল না, বা জামাতকে জঙ্গি রাষ্ট্র হিসেবে শেখ হাসিনা বারবার তাদের কাছে বলছিল, সেই জামাতের পক্ষই নিতে যাচ্ছেন আমেরিকা, এবং সরাসরি বলেই দিলেন যে আমরা জামাতকে ক্ষমতায় দেখতে চাই। জামাতের জনপ্রিয়তা ইতিমধ্যেই তারা দেখেছে যে সারা বাংলাদেশে তাদের জনপ্রিয়তা বেড়েছে। তারা দুর্নীতি, চাঁদাবাজ, রাহাজানির সাথে কোনোটার সাথে জড়িত না, যার কারণে জামাতকেই বেছে নিয়েছে মার্কিন আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের দেশ। প্রিয় দর্শক, আপনারা কি ভাবছেন? এবং সামনে যে নির্বাচন আপনারা দেখতে পাচ্ছেন যে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, তিনি সারা বাংলাদেশে যেভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে এবং যেভাবে কথাবার্তা বলছেন এবং মানুষকে যে আশ্বাস দিচ্ছেন, মানুষও হাজার হাজার মানুষ তার জন্য পাগল। এবং আমরা দেখছি যেখানেই যাচ্ছে সেখানে হাজার হাজার মানুষ এবং ছাত্র শিবির সহ সবাই
অক্লান্ত পরিশ্রম করছে যেন তারা সামনে এই সরকার গঠন করতে পারে। প্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মনে হচ্ছে? তিনি কি সরকার গঠন করতে পারবেন? বা তাদের যে 11 দলীয় জোট, আজকে দেখলাম যে বাংলাদেশ লেবার পার্টি তাদের সাথে যোগ দিয়েছে, অর্থাৎ আগে ছিল 10 দলীয় জোট, এখন 11 দলীয় জোট হচ্ছে। এই যে 11 দলীয় জোট, তারা ক্ষমতায় আসতে পারবে কি পারবে না, বা তাদের ক্ষমতায় না আসলেও তারা যে বড় বড় বাঘা বাঘা নেতাদের হারিয়ে অনেকেই জামাত ইসলামের নেতা যারা রয়েছে, আমরা ঢাকার ভিতরে দেখছি যে সাধারণ জনগণ যেভাবে বলছে জামাত ইসলামীকে চাই, জামাত ইসলামীকে চাই, গ্রাম থেকে শুরু করে একদম বলবো যে শহর কেন্দ্রিক এই আওয়াজটি আমরা সারা বাংলাদেশেই দেখতে পারছি। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।